দেখো নাম্বার সিস্টেমে পার্ট 1টা আমরা পড়েছি, বা পার্ট 2তে কতগুলো থিওরাম আমরা জানবো, কতগুলো প্রপার্টি অফ রিয়েল নাম্বারস আমরা জানবো। এটা আমরা জেনেছি যে ডেন্সিটি প্রপার্টি অফ রেশনাল নাম্বার কী হয় না, যে কোনো দুটো রেশনাল নাম্বারের মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার থাকে। এবার আমরা ন্যাচারাল নাম্বারের ওয়েল অর্ডারিং প্রপার্টি কী, ন্যাচারাল নাম্বার ওয়েল অর্ডারিং প্রপার্টি সম্পর্কে আমরা জানবো। ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ ন্যাচারাল নাম্বার কী বলছে না, এভরি নন এমটি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। মানে কি, যদি তুমি কোনো নন এমটি সাবসেট নাও, যদি ন্যাচারাল নাম্বার থেকে কোনো একটা ছোট্ট পাড়া করে সাবসেট তৈরি, মানে ন্যাচারাল নাম্বার থেকে কতগুলো নাম্বার তুমি নিয়ে একটা কালেকশন তৈরি করি। যেমন যদি আমরা নিই 2, 3 আর 5 কে নিলাম, এটা ন্যাচারাল নাম্বারের সাবসেট, তাই তো? সমস্ত এলিমেন্টগুলোকে কি ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছি, কালেকশন করছি। এর কি সবসময় একটা লিস্ট এলিমেন্ট থাকবে, মানে একটা ছোটো এলিমেন্ট থাকবেই থাকবে। এটাকে বলা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ ন্যাচারাল নাম্বার। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন কি, যদি এসকে আমরা এন থেকে নিয়ে এনের একটা সাবসেট নিই, তাহলে কী হবে, যদি 1টা এসের মধ্যে থাকে তাহলে 1টা কী হয়ে যাবে, লিস্ট এলিমেন্ট ওয়েল অর্ডারিং প্রপার্টি অনুযায়ী। কারণ ন্যাচারাল নাম্বার 1 থেকে ছোটো এলিমেন্ট থাকে না, সব থেকে ছোটো এলিমেন্ট কি 1। আর যদি 1 না থাকে তার বাদ বাকি যদি কোনো এলিমেন্ট থাকে সেটাই ছোটো এলিমেন্ট হয়ে যাবে, যেটা আমরা এখনই পড়ে এলাম যে ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ ন্যাচারাল নাম্বার। এবার যদি কোনো সংখ্যা এর জন্য যদি আমি m+1টাও সেই সেটের মধ্যে পেয়েছি, যদি আমি বলি যে 5 এসে আছে, তার জন্য 6 এসে আছে, ফর অল সমস্ত যা কিছু ধরছি তার সাথে এক যোগ করে দিলেও আমরা দেখতে পাচ্ছি যে সেই সংখ্যাটা ওই সেটের মধ্যে ঢুকে বসে আছে। তাহলে আমরা তখন বলবো যে এসটা ন্যাচারাল নাম্বারের সেটটা একই। ন্যাচারাল নাম্বারে যেমন আপার মান পাওয়া যায় না, আপার মান মানে কি, ওর কোনো শেষ নেই। তুমি 3 পেলে 4 পাবেই পাবে, তুমি যে কোনো একটা সংখ্যা বলো তার সাথে এক যোগ করে দিলে সেই সংখ্যাটাও পাবেই পাবে। এবং আমরা ছোটোবেলায় তর্ক লাগতাম যে তোর কাছে তুই কত বড় বল, বা তোর কাছে কত টাকা হবে বল ভবিষ্যতে। ও বলতো যে আমার কাছে 5 টাকা হবে, বা 6 টাকা হবে, বা 1 কোটি টাকা হবে। আমরা বলতাম কি, তুই যা বলবি তার থেকে এক বেশি, তাই তো? তুই যা বলবি তার থেকে এক বেশি, সেরকম ধরনের ন্যাচারাল নাম্বার। যদি এই সেটের মধ্যে এমটা থাকে, তার জন্য যদি m+1ও থেকে যায়, তাহলে আমরা কী বলবো, এস আর এন একই ব্যাপার। কারণ সমস্ত এলিমেন্টের জন্য তারপরে এলিমেন্টটা আমরা খুঁজে পাচ্ছি, এর কোনো শেষ নেই, তাই তো? এই ধরনের সেটকে আমরা কী বলছি, ন্যাচারাল নাম্বার সেট। ন্যাচারাল নাম্বার সেট এবং এই সেটটা আইডেন্টিক্যাল একই। এবার ল অফ ট্রিচিওটমি কী বলছে না, যদি দুটো সংখ্যা আমরা নিই রিয়েল নাম্বার থেকে, যদি দুটো সংখ্যা নিই, তাহলে এই 3টে কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন হোল্ড করবেই করবে। হয় এটা বিয়ের থেকে ছোটো হবে, অথবা এটা বিয়ের থেকে বড় হবে, অথবা এটা বিয়ের সাথে সমান হবে। যেমন আমরা বলি, আমরা দুটো সংখ্যা নিলাম 2.5 নিলাম, আর মনে করো 2.5 নিলাম, আর 2.6 নিলাম। দেখো এর মধ্যে কি 2.5 লেস দ্যান 2.6, তাই তো? এটাকে মনে করো এ নিলাম আর এটাকে বি নিলাম, তাহলে কি এ বিয়ের থেকে চলে যাচ্ছে। অথবা যদি একটু বড় নিই, যদি এটা 2.5 নিই, এটা যদি বিটা সমান 2.4 নিতাম, তাহলে কী হয়ে যেত না, বিটা হয়ে যেত এর থেকে ছোটো, মানে এ গ্রেটার দেন বি হয়ে যেত, তাই তো? ওই যে দুটোই সমান নিতাম তাহলে সমান হয়ে যেত। তাহলে দেখো, যদি আমরা রিয়েল নাম্বার থেকে নিই তাহলে হয় এ লেস দেন বি, অথবা এ গ্রেটার দেন বি, আর এ সমান বি। এই 3টের মধ্যে একটা হোল্ড করবেই করবে, এর বাইরে কোনো কিছু হতে পারে না যদি আমরা রিয়েল নাম্বার থেকে নিই। যদি কমপ্লেক্স নাম্বার থেকে নিই তখন কিন্তু আলাদা, তখন কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু এখানে কিন্তু আমরা বলতে পারবো হয় এই 3টের মধ্যেই হোল্ড করবে, না ছাড়া অন্য কিছু হবে না। এটা আমরা পড়েছিলাম কি, দেয়ার ইজ ইনফাইনাইটলি ম্যানি রিয়েল নাম্বারস বিটুইন এনি টু রিয়েল নাম্বারস। আমরা যে কোনো দুটো রিয়েল নাম্বার নিই, যদি যে কোনো দুটো রিয়েল নাম্বার নিই, তাদের মধ্যে আমরা ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস পেয়ে যাবো। আগে আমরা এগুলো বলেছিলাম যে কোনো দুটো রেশনাল নাম্বার যদি নিয়ে থাকি, তাহলে তাদের মাঝে আমরা ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল পাবো। যদি দুটো ইরেশনাল নাম্বার নিয়ে থাকি, তাহলে তাদের মাঝে আমরা ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল পাবো, তাই তো? যেমন এটা বলছে কি, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা একটা নোট করতে পারি, দেয়ার ইজ নো নেক্সট নাম্বার। এখানে রিয়েল নাম্বারের নেক্সট নাম্বার বলে কিছু হয় না। তুমি একটা সংখ্যা আমি যদি 2 বলে দিই, একটা সংখ্যা যদি আমি 2 বলে দিই, তারপরে কী আছে এটা কিন্তু আমরা জানি না। 2 এর পরে কেউ যদি বলে 2.1 আছে, আমি বললাম না 2.01 আছে। তো আবার অন্যজন এসে বললো না 2.001 আছে, তো বললো না আরও অন্য কিছু আছে, 2.0000001 আছে। তো সবাইটাই ঠিক, তাই তো? আবার কারোটা ঠিক নয়। এরপরে 2 এর পরে যে কী আছে, নাম্বার লাইনে আমি যদি 2 বসিয়ে দিই, এটা 2 আমরা করো 0, তাহলে 2 এর পরে যে কে আছে, কোন রিয়েল নাম্বারটা আছে, এটা কিন্তু আমরা বলতে পারবো না, তাই তো? তাহলে এখানে আমাদের কি, দেয়ার ইজ নো নেক্সট রিয়েল নাম্বার। নেক্সট বলে কোনো রিয়েল নাম্বার আমরা খুঁজে পাই না। দেখো আর্কিমিডিয়ান প্রপার্টি বলছে দ্য সেট ন্যাচারাল নাম্বার, যে ন্যাচারাল নাম্বারের যে সেটা আনবাউন্ডেড অ্যাভাব, মানে এর যদি আমরা চলতেই থাকি ও কোথায় গিয়ে যে শেষ হবে সেটা আমরা বলতে পারবো না। আনবাউন্ডেড অ্যাভাব মানে উপরের দিকে কি আছে, কতদূর গিয়ে শেষ হবে সেটা আমরা বলতে পারবো না, বুঝতে গেল? তাহলে আমরা যদি কোনো রিয়েল নাম্বার এক্স ধরে নিই, তাহলে তার থেকে বড় আমরা একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো। যদি তুমি বলো যে 2 কোটি আমি একটা ধরে নেবো, যে এটাই আমার সবথেকে বড় সংখ্যা, বা আমি খাতা লিখতে গেলাম, খাতা যেখানে গিয়ে শেষ হলো সেটাই আমার সবথেকে বড় সংখ্যা, কিন্তু তার থেকেও বড় আমি একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো। এটাই আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি বলা হচ্ছে। এবার তুমি যদি কোনো ছোটো সংখ্যা নাও, মনে করো খুব ছোটো, কিন্তু পজিটিভ নিলে, যেটা খুব ছোটো, একদম 0-এর কাছাকাছি, তুমি নিলে 0.00001, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি কী বলছে না, এর জন্য আমি একটা ন্যাচারাল নাম্বার n খুঁজে পাবো, যাকে আমি একে 1/n লিখলে আমরা সেটা এই 0 থেকে কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। তুমি যেটা লিখেছো 00001 এর থেকে ছোটো হয়ে যাবে। আমি সংখ্যাটা মনে করে ধরে নিলাম 1 2 3 4 5 6। দেখো এটা 1/, যদি করে নিই আমরা, এটা 1/, যদি করে নিই, অবশ্যই দেখো এটা এর থেকে ছোটো হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা যে কোনো যত ছোটোই সংখ্যা নিই, তার জন্য আমি একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো যেটা 1/, করলেই তার থেকে ছোটো হয়ে যাবে।
এবার দেখো কতগুলো থিওরেম আমরা জানবো। তাদের মধ্যে একটা থিওরেম কি বলছে, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। এটা কি বলছে না, এভরি কম্পোজিট নাম্বার, যে কোনো কম্পোজিট নাম্বারকে আমরা কি করতে পারবো, ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইম ইন এ ইউনিক ওয়ে। আমরা প্রত্যেকটা কম্পোজিট নাম্বারকে প্রাইমের প্রোডাক্ট আকারে আমরা লিখতে পারবো ইন এ ইউনিক ওয়ে এক্সেপ্ট দেয়ার অর্ডার্স। আমরা যদি কোনো কম্পোজিট নাম্বারকে প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে লিখতে পারি, তাহলে সেটা ইউনিক আকারে আমরা লিখতে পারবো। যেমন আমরা যদি বলি যে 10 দেখো 2 × 5, ঠিক আছে, এটাকে আবার 5 × 2 লিখতে পারো। এই অর্ডারটা বাদ দিয়ে যদি তুমি এই 2 and 5 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে লেখার চেষ্টা করো, অন্য কোনো প্রাইম নাম্বার দিয়ে লেখার চেষ্টা করো, তাহলে লিখতে পারবে না। তো তাহলে এই যে আমি দুটো প্রাইমের প্রোডাক্ট আকারে লিখলাম, মেবি 2টো থাকতে পারে, 3টো থাকতে পারে, 4টো থাকতে পারে, 6টা থাকতে পারে, অনেকগুলো প্রাইমের প্রোডাক্ট আকারে আমি যে লিখতে পারছি, এই যে লেখাটা এটা আমার কী হয়ে যাবে, ইউনিক হয়ে যাবে। মানে তুমি এর বাইরে অন্য কোনোভাবে লিখতে পারবে না, হয় এটা নয় এইভাবে, এটা অর্ডারে উল্টোপাল্টা করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই অর্ডার ছাড়া তুমি এই এক্সপ্রেসটা অন্য কোনো উপায়ে লিখতে পারবে না। এইটা লেখা, এটা যে আমি লিখলাম, এটা কিন্তু ইউনিক, এই প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ইউনিক। এটাই আমাদের কি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক বলা হচ্ছে। এটা কোনটা, এটা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস ইন এ ইউনিক ওয়ে। এবার মনে করো আমার এখানে একটা দুটো প্রাইম এলো, এবার প্রাইমের পাওয়ার আকারেও আসতে পারে, বুঝতে গেলো, সেটাও কিন্তু ইউনিক আকারেই দেখা যাবে। যেমন আমি যদি লিখি 100কে আমরা কি লিখতে পারবো, দেখো 4 × 25, যেটাকে আমরা প্রাইমের প্রোডাক্ট আকারে যদি লিখি, দেখো 2² × 5², ঠিক আছে। দেখো 2 এর পাওয়ার, এদিকে 5 এর পাওয়ার, 2 আর 5 প্রাইম, অন্য কোনো প্রাইম দিয়ে আমরা লিখতে পারবো না। আমরা বললাম যে অন্য কোনো প্রাইম দিয়ে 100কে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না প্রোডাক্ট আকারে। এবং এখানে দেখো আগে একটা সিঙ্গেল 2 এবং সিঙ্গেল 5 ছিল, কিন্তু এখানে দেখো পাওয়ার আকারে চলে এসেছে, তাই তো। তাহলে এই পাওয়ার আকারটাও কিন্তু ইউনিক ওয়ে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, বুঝলি। তাহলে এটাই আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক হয়ে গেল, যে এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেসড or factorized as a product of primes, and this factorization is unique apart from the order. অর্ডারটা তুমি উল্টোপাল্টা করতে পারো, কোনো অসুবিধা নেই। ইন হুইচ প্রাইম ফ্যাক্টরস অকার্স, এই যে প্রাইম ফ্যাক্টরগুলো যে তুমি গুণটা করলে, এই অর্ডারটা উল্টোপাল্টা করলে আমাদের অসুবিধা হয় না। ওইটা ছাড়া বাদ বাকি তুমি যদি যে রিপ্রেজেন্টেশনটা করছো প্রাইমের প্রোডাক্ট আকারে, সেটা কিন্তু অলওয়েজ ইউনিক হবে। এবার আরেকটা থিওরেম দেখো, আরেকটা থিওরেম যদি আমরা বলি যে প্রাইম নাম্বারের ক্ষেত্রে যে পি যদি একটা প্রাইম নাম্বার হয় অ্যান্ড পি যদি A² ডিভাইড করে, তাহলে পি কিন্তু একে মাস ডিভাইড করবেই করবে, তাই তো। যদি মনে করো আমার 5 একটা প্রাইম, তাহলে 5 100কে ডিভাইড করছে, তাই তো। 5 কী করছে, 5 100কে ডিভাইড করছে, তাই তো। যদি 5 100কে ডিভাইড করে, আবার 5 দেখো 100কে আমরা দেখতে পাই 10², তাহলে 5 10²কে ডিভাইড করছে, তাহলে 5 মাস্ট 10কে ডিভাইড করবেই করবে, তাই তো। এটাই আমাদের থিওরেমটা বলছে যে যদি পি একটা প্রাইম নাম্বার হয় আর যদি A²কে ডিভাইড করে, তাহলে পি মাস্ট বি একে ডিভাইড করবেই করবে, তাই তো। কারণ পি একটা প্রাইম নাম্বার, তাই তো। তাহলে পি যদি প্রাইম নাম্বার হয়, তাহলে একজনকেই ডিভাইড করতে পারে, নিজেকে যে নিজে আছে বা নিজের প্রোডাক্ট যেখানে আছে সেখানে সে ডিভাইড করতে পারে, তাই তো। এখানে A² আছে মানে A × A আছে, তাই তো। তাহলে পি দেখো পি A²কে ডিভাইড করছে মানে পি একে ডিভাইড করছে, হয় একে ডিভাইড করছে আর একে ডিভাইড করছে, তাই তো। বাট দুটোই তো সেম, তাহলে পি কী করছে, একে মাস্ট বি ডিভাইড করছে, যেহেতু পি একজনকে ডিভাইড করতে পারবে, কারণ পি প্রাইম, অন্য কোনো ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে আমরা লিখতে পারছি না, তাই তো। যেমন যদি প্রাইম না হতো, যদি 6 হতো, দেখো 6 যদি হয়ে যেত, তাহলে এখানে 2 × 3, তাই তো। তাহলে এখানে যদি আমরা লিখতে পারতাম একটাকে 2 দিয়ে 2 × 7, একটাকে 3 × 5 মনে করো, এই দুটো যদি প্রোডাক্ট থাকতো 14 × 15, যদি 14 × 15 প্রোডাক্ট থাকতো, দেখো তাহলে এই আলাদা আলাদা করে ডিভাইড করতে হতো না, এই আলাদা আলাদা করে ডিভাইড করলেও কিন্তু ডিভাইড হয়ে যেত। 2 একে ডিভাইড করে দিত আর 3 একে ডিভাইড করে দিত, তাই তো। আলটিমেটলি 6 কী করতো, 14 × 15কে ডিভাইড করে দিত। বাট প্রাইম ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু ওটা হবে না, যে কোনো একটাকেই সে ডিভাইড করবে। আরেকটা থিওরেম করতে হবে, যেটা দেখো, যেটাকে আমরা বলছি ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম। ইউক্লিডসে আমাদের যে জ্যামিতির জনক ইউক্লিডস, তার যে ডিভিশন অ্যালগরিদম, দেখো এটা আমাদের কি ওই যে ভাজ্য ভাগফল, এই যে কনসেপ্টটা, ডিভিজ দ্য ডিভিডেন্ড, কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার কনসেপ্টটা। দেখো যদি কোনো সংখ্যা মনে করো আমাদের পি থাকলো, পি যেটাকে আমরা বলছি ভাজ্য, মনে করো কোনো একটা সংখ্যা আছে যেটাকে আমরা পি বলছি, সেটা হচ্ছে ভাজ্য। এবার তাকে যদি আমি কোনো সংখ্যা এম দিয়ে ভাগ করি, তার ফলে আমি কোনো একটা কিউ পাবো এবং একটা রিমাইন্ডার পাবো, তাই তো। যদি আমরা মনে করো পিকে এম দিয়ে ভাগ করলাম, এখানে কোনো একটা আমি ভাগফল পেলাম আর তার জন্য কোনো একটা আমি রিমাইন্ডার পেলাম, এটাকে মনে করো ডিভিজার, যেটাকে আমরা কী বলছি বাংলায় ভাজক, এটাকে কী বলবো আমরা কোসেন্ট, এটা ভাগফল, আর এটা হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। এটা কী করছে না, ডিভিডেন্ডকে দেখো, যে ডিভিজার ছিল সেই ডিভিডেন্ডকে বা ভাজককে ভাজ্যকে কী করছে, ভাগ করছে, কে ভাজক। এম যদি ডিভিশনকে ভাগ করে একটা কোসেন্টে দেয় এবং একটা রিমাইন্ডার দেয়, তাহলে আমরা কী লিখতে পারবো, দেখো পি সমান পি যেটা সেটা এম কিউ প্লাস আর, মানে ভাজ্য সমান কী লিখতে পারবো, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো। এটা আমাদের ইকুয়ালসের ডিভিশন অ্যালগরিদম। যেখানে দেখো এই আর এর মানটা কোথায় থাকবে না, আর এর মানটা হয় 0 হয়ে যেতে পারে, অথবা কিউর থেকে ছোটো হয়ে যাবে, কিউ সমান হবে না, কিউর সাথে সমান হয়ে যাবে না, কারণ কিউর সাথে সমান হলে আবার একবার ভাগ দিতে পারবে, তাই তো। তাহলে দেখো এই আর এর মানটা হয় 0 হয়ে যাবে, 0 হয়ে গেল মানে মিলে গেল, আমরা এইভাবে জানি 0 হয়ে গেল মানে এটা কি মিলে গেল, ভাগ মিলে গেল, ওটা দিয়ে এম পিকে ডিভাইড করে দিল। কিন্তু যদি 0 না হয়, একটা মান পাবো যেটা কিউ থেকে ছোটো হবে। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, দেখো আমরা যদি 5 দিয়ে 17কে ডিভাইড করি, তাহলে কী পাবো আমরা, 5 × 2 = 10, 5 × 3 = 15।
5 3 15 আর এখানে আমরা 2 পেলাম। তাহলে এই 2 এর মানটা দেখো 3 এর থেকে ছোটো হবে, 3 এর সমান হবে না, 3 এর থেকে ছোটো হবে এবং ম্যাক্সিমাম কত হতে পারে 0 হতে পারে, মিনিমাম কত হতে পারে 0 হতে পারে। 0 হয়ে গেল মানে মিলে গেল। যদি আমরা এটা 17কে 15 করে দিতাম, দেখো 5 3 15 মিলে গেল, ভাগশেষ কত 0 হয়ে গেল। এটাই আমাদের ইউক্লিডসের ডিভিশন অ্যালগরিদম বলছে যে ভাজ্যকে আমরা এইভাবে লিখতে পারি, যেখানে ভাগশেষটা এটা এর আন্ডারে ভাগফলের থেকে এখানে ছোটো হতে পারে, 0 সমান বা বড় হতে পারে। এটাই আমাদের ইউক্লিডসের ডিভিশন অ্যালগরিদম বলছে। এরপর আমাদের জানতে হবে আরও কতগুলো থিওরেম। একটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম, একটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। দেখো রিমাইন্ডার থিওরেম কী বলছে, যদি কোনো আমি একটা নাম্বারকে ভাগ করছি, যদি কোনো নাম্বারকে আমরা ভাগ করি, এখানে একটা ফাংশন যদি এফএক্সকে একটা ফাংশনকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে দেখো যদি কোনো একটা ফাংশনকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা সবসময়ই দেখো এটা রিমাইন্ডার পাবো। এবার এই এটা যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের এই যে এক্স মাইনাস সেটা আমাদের কি ফ্যাক্টর হয়ে যাবে। এটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। বুঝলেন? রিমাইন্ডার থিওরেম কি, আমরা যদি কোনো এটা বহুপদী সংখ্যামালায় চলে যায়, ঠিক অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমে আসে না, তখন নাম্বার সিস্টেমে এটা কাজে লাগে। বুঝলেন? কোনো ডিভিশন হিসেবে কাজে লাগে যে কোনো ফাংশনকে বা কোনো বহুপদী সংখ্যামালা যেখানে এক্স স্কোয়ার টাইপের বা এক্স টাইপের এরকম কিছু থাকবে, সেখানে এক্স স্কোয়ার টাইপের বলতে পারো, যার ঘাত দেখো গ্রেটার দেন ইকুয়াল টু 1 আছে, মানে যার পাওয়ার এক্স স্কোয়ার এক্স এই টাইপের থাকবে। বুঝলেন? এবং আমরা লিখতে পারি দেখো যে এফএক্স যেটা নিলাম, এফএক্স 1 নিলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে আমরা দেখো যদি এফ অফ 1 বসাই, লক্ষ্য করে দেখো এফ অফ 1 যদি বসাই তাহলে এটা 0 চলে আসছে, তাই তো? তাহলে এই এফ 1 বসানোর জন্য দেখো এক্স মাইনাস 1 একটা অবশ্যই এর ফ্যাক্টর হবে, কারণ আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো? তাহলে দেখো এক্স মাইনাস 1 একটা এর ফ্যাক্টর হয়ে যাচ্ছে, যেহেতু এফ অফ 1 0 হয়ে যাচ্ছে, তাই তো? যদি এফ অফ 1 0 হয়ে গেল, তার জন্য এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর তৈরি হবে। এবার দেখো যদি আমরা লক্ষ্য করে দেখবে, যদি আমরা এই এক্স স্কোয়ার মাইনাস 1কে এক্স মাইনাস 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের রিমাইন্ডার থিওরেম কি বলছে, এফ অফ 2 যেটা, এখানে যদি আমরা এক্সের জায়গায় 2 বসাই কত বেরোবে, 4 মাইনাস 1 সমান 3, তাহলে এই 3টা রিমাইন্ডার বেরোবে, এটা রিমাইন্ডার বেরোবে, তাই তো? এটাই আমাদের রিমাইন্ডার থিওরেম বলছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 1কে যদি আমরা ভাগ করে দিই, এক্স মাইনাস 1 দিয়ে, এখানে যদি এক্স দিই এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এখান থেকে আমরা কী পাবো, এটা মাইনাস এটা প্লাস হয়ে গেল, কেটে গেল এটা, তাহলে 2x মাইনাস 1। আবার যদি আমরা প্লাস 2 করে দিই, তাহলে কত পাবো বলো, 2x মাইনাস 4, তাহলে এখান থেকে আমরা এটা মাইনাস এটা প্লাস, এটা কত হলো, এটা কেটে গেল, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। দেখো এই 3টাই আমরা আবার ফিরে পেলাম, তাই তো? রিমাইন্ডার হিসেবে, রিমাইন্ডার মানে এটা কিন্তু আমাদের এফ অফ 2, এফ অফ 2টা এজ এ রিমাইন্ডার আমরা ফিরে পেলাম। এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার থিওরেম কি বলছে, যদি কোনো আমরা বহুপদী সংখ্যামালা এফএক্সকে যেখানে এর মাত্রা হলো n, যেখানে nটা একের থেকে বেশি হবে, একের থেকে বেশি বা সমান হতে হবে, তো n গ্রেটার দেন ইকুয়াল টু 1 যদি হয় এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়ে যায়, তাহলে যদি আমরা এফএক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে আমরা এটা অলওয়েজ রিমাইন্ডার পাবো। এবার লক্ষ্য করে দেখো এফ যদি 0 হয়ে যায়, তাহলে এক্স মাইনাস এটা কী করবো, ডিভাইড করে দেবো, তাই তো? তাহলে এটাই আমাদের ফ্যাক্টর থিওরেম। নেক্সট আমাদের ওটাই আমাদের ফ্যাক্টর থিওরেম চলে আসে। দেখো কী বলছে ফ্যাক্টর থিওরেম, যে এফএক্স বহুপদী সংখ্যামালাটা ছিল, যার মাত্রা ছিল n গ্রেটার দেন ইকুয়াল টু a, এবং একটা বাস্তব একটা রিয়েল নাম্বার ছিল, যদি এক্স মাইনাস এটা এফএক্সের একটা উৎপাদক তখনই হবে যদি এফ এ বা রিমাইন্ডারটা যেটা ছিল সেটা যদি 0 হয়ে যায়, তাই তো? আর যদি এফএক্স 0 হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস এটা কী হয়ে যাবে, এফএক্সের একটা উৎপাদক হয়ে যাবে, একটা ফ্যাক্টর হয়ে যাবে, তাই তো? রিমাইন্ডার 0 হয়ে গেল মানে কেউ ভাগ করে দিচ্ছে, ভাগ করে দিলে মানে একটা ফ্যাক্টর হয়ে গেল। বুঝলেন? বেশ, এবার আমরা আমাদের যেটা বাকি ছিল যে পৌনঃপুনিক সিস্টেমটা আমরা শিখবো। পৌনঃপুনিক সিস্টেমটা দেখো কী হয়, দেখো পৌনঃপুনিক আসে কীভাবে এটা লক্ষ্য করে দেখবো, যে যদি আমরা মনে করো 3 দিয়ে ডিভাইড করলাম 1কে, তাহলে এখানে কি আমরা 0.0 দিয়ে দেবো, এটা 10 করে দেবো, 3 3 9, 1 10 আবার 3 3 9, 1 10 হয়ে গেল, আবার 3 3 9, তাই তো? তাহলে এই যে 3টা দেখো ফিরে আসে, তাহলে এটা আমরা লিখতে পারি 10/3 সমান আমরা লিখতে পারি 0.3 তার মাথায় পৌনঃপুনিক, বা এটা আমরা লিখতে পারি 0.3333333 শেষ নাই, তাই তো? তাহলে এটা কি আমরা লিখতে পারি শর্ট করে 0.3 তার মাথায় পৌনঃপুনিক। এটা কি বলা হচ্ছে আমাদের পৌনঃপুনিক সিস্টেম। এবার যদি আমাদের এই পৌনঃপুনিক আকারে দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা ফ্র্যাকশন আকারে কীভাবে লিখব, সেটাই আমাদের জানার বিষয়। এটা জানতে গেলে আমাদের দশমিক বা ডেসিমাল সিস্টেম সম্পর্কে জানতে হবে, যে ডেসিমাল সিস্টেমে কতগুলো ভাগ ছিল সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো এই ডেসিমাল সিস্টেমের মধ্যে দশমিক সংখ্যার মধ্যে দেখো আমরা কতগুলো দশমিক পড়েছিলাম, একটা সসীম পড়েছিলাম, একটা অসীম পড়েছিলাম, ফাইনাইট আর একটা ইনফাইনাইট পড়েছিলাম, একটা আবৃত্ত একটা অনাবৃত্ত, একটা শুদ্ধ একটা মিশ্র, দেখো একটা শুদ্ধ আবৃত্ত একটা মিশ্র আবৃত্ত, এগুলো আমরা পড়েছিলাম বা অ্যাভয়েড করেছিলাম। যাই হোক, এই যে শুদ্ধ মিশ্র এই টাইপগুলো আমরা হয়তো বলিনি, দেখো না বলেছিলাম না, যে তোমার প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশতে না <1 বা <1/, এগুলো 2/3 3/2 এটাকে বলেছিলাম, তাই তো? এই 2/3 যেটা সেটা <1 হয়ে যাচ্ছে, এটাকে পূর্ণ ভাঙা যাচ্ছে না, এটাকে আমরা কী বলেছিলাম, প্রকৃত, আর এটাকে কী বলেছিলাম আমরা, অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো? আবার বলেছিলাম আবৃত্ত অনাবৃত্ত ইনফাইনাইট রেকারিং নন রেকারিং এই টাইপগুলো বলেছিলাম, তাই তো? এবার আমরা যখন কোনো সংখ্যাকে আমরা দশমিকে রিপ্রেজেন্ট করে দিয়েছি, দশমিকে রিপ্রেজেন্ট করার পর আমরা সেটাকে চাইছি যে ফ্র্যাকশনে নিয়ে আসবো, তাই তো? দেখো যদি আমরা ফ্র্যাকশনে নিয়ে আসতে চাই, লক্ষ্য করে দেখবে 0.5 তার মাথায় পৌনঃপুনিক, এই সংখ্যাটাকে আমরা কীভাবে ফ্র্যাকশনে নিয়ে আসবো না, এই যে আমার এখানে দেখো এর আগে কিছু নেই, তাই তো? শুধুমাত্র 5টার মাথায় পৌনঃপুনিক আছে, তার জন্য আমরা কী করবো, এই যতগুলো মাথায় পৌনঃপুনিক থাকবে না তার জন্য একটা করে 9 নিয়ে আসবো। দেখো তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো 5/9, এটাকে এইভাবে আমরা লিখতে পারবো যে এটা 5/9, তাকে 5কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, দেখো 0.0 চলে আসার জন্য এটা 0 হয়ে গেলো, 5 9 কত হয়ে যাবে, 45 হয়ে যাবে, আবার 5 আসবে, আবার 50 হয়ে গেলো, 5 9 45 হয়ে গেলো, সরি 9 5 45 হয়ে গেলো,
9 5 45, তাহলে এই 5 5 5 5 করে আস্তে আস্তে থাকবে। তাহলে এবার 50কে যদি আমরা 5কে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো 0.5 তার মাথায় 15, ঠিক আছে। এবার দেখো আমরা এটা লিখছি, মানে দেখো লক্ষ্য করো 0.123 এটা লিখেছি এবং এইভাবে 15 দিচ্ছি একের মাথায় এবং 3-এর মাথায়। এটা মানে কি বোঝাচ্ছে আমাদের, না এটাকে আমরা এইভাবে লিখি, দেখো 0.123 123 123, মানে এই যে 1 2 3 সংখ্যাটা ছিল না, এটাই আমাদের বারবার রিপিট হতে আসছিল। সেই জন্য আমরা ফার্স্ট আর লাস্টে আমরা 15 দিচ্ছিলাম। কিন্তু যদি এটাই মাঝে হয়ে যায়, এটাই মনে করো এটা আমরা এইভাবে দিলাম 0.123, এটা এই দুটো দিলাম, তার মানে কি এই দুটো আমাদের রিপিট হচ্ছে, তাই তো। যদি ফার্স্ট আর লাস্ট দিই, মাঝেটা না দিলে বোঝা যায় মাঝেটা সঙ্গে সঙ্গে যাবে, বুঝলি। আর যদি এইভাবে দিই, দেখো 1টা কিন্তু রিপিট হবে না, 1টা এইভাবেই থাকবে, শুধু এই 2 3টা রিপিট হতে যাবে, তাই তো। এটা আমাদের পৌনঃপুনিক দেওয়ার সিস্টেম। এবার আমাদের মনে করো কোনোটা এইভাবে পৌনঃপুনিক দেওয়া আছে 0.09 এই মাত্র, তার মানে কি এটা আমাদের এইভাবে লিখবো 0.09 এই যে 09টা ছিল সেটা রিপিট হতে যাচ্ছে, ঠিক আছে। এবার বুঝতে পারছো যে কীভাবে পৌনঃপুনিক সিস্টেম আমরা দিচ্ছি। যদি আমরা এটা ইউজ করি 52.6751 এটা মনে করে দিলাম, তাহলে আমরা বুঝতে পারছি এই তিনটা মাঝেটা না দিলে অসুবিধা নেই। তো এই তিনটা আমাদের রিপিট হতে যাবে, এগুলো যেমন কাজ ছিল পড়ে থাকবে, বাদ বাকিগুলো কিন্তু আমাদের রিপিট হতে যাবে। এবার আমরা এই পৌনঃপুনিক সিস্টেম যেটা লিখলাম সেটাকে আমরা ফ্র্যাকশনে কীভাবে রিপিট করবো, দেখো যদি আমরা 0.6 তার মধ্যে পৌনঃপুনিক দিই, এটা আমরা লিখতে পারবো 6/9। বললাম যতগুলো মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য ততগুলো 9 নিয়ে আসবে। এবার যাদের মাথায় পৌনঃপুনিক থাকবে না, যদি সংখ্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অন্য নিয়ম আসবে, বুঝতে গেল। এখানে দেখো যতগুলো মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলোর জন্য আমরা কিনে আসবো 9 নিয়ে আসবে একটা। দেখো 0.6 একটা মাথায় পৌনঃপুনিক ছিল, তার জন্য একটা 9 নিয়ে চলে যাবে। এবার যদি আমাদের থাকে 0.09 দুটো মাথায় পৌনঃপুনিক, তার মানে কি দুটো 9 আসবে আমাদের, এটা আমরা লিখতে পারবো 0.9/9, বুঝতে গেল। এগুলো না লেখা কী ব্যাপার, এটা সমান কত 1/11। এবার যদি তোমরা 1/11কে ডিভাইড করে দেখো তাহলে কী পাবে, দেখো 11 এটা 1, দেখো 0 পয়েন্ট একটা পয়েন্ট যদি নিই আমরা, তাহলে এই জন্য একটা শূন্য আসবে, বাট আরেকটা শূন্য আনতে হবে না, আমরা 11 দিয়ে তো 10কে ভাগ করতে পারবো না, ছোটো, এই জন্য কী করবো আরেকটা শূন্য চলে আসবে। তাহলে দেখো সেই জন্য 100 চলে আসবে, 11 9 এবার চলে যাবে 11 9 99, আবার 1 চলে এলো, তাই তো। তাহলে আবার দশমিকের জন্য একটা শূন্য চলে এলো, কিন্তু আরেকটা শূন্য আনার জন্য আমাকে কী দিতে হবে, শূন্য দিতে হবে, তার জন্য একটা শূন্য আসবে, তাহলে 11 9 কী হয়ে যাবে, আবার 99 চলে আসবে, আবার 1 চলে আসবে, আবার একই রকমভাবে সেম প্রসেস রিপিট হতে যাবে। এটা কি আসবে অ্যাকচুয়ালি 0.09 তার মাথায় দুটোর মাথায় পৌনঃপুনিক, তাই তো। এটাকে আমরা কীভাবে লিখতে পারলাম, 9/99 দুটো মাথায় পৌনঃপুনিক ছিল, তার জন্য দুটো 9 নিয়ে চলে এলাম। এবার যদি আমাদের একটা মাথায় পৌনঃপুনিক থাকে আর একটা মাথায় না থাকে, দেখো 0.16 একটা মাথায় পৌনঃপুনিক আছে আর একটা মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে তখন আমরা কী করবো, দেখো যেটার মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য তো 9 নিয়ে আসবো, এটাই নিয়ম আমাদের। যতগুলো মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলোর জন্য কিনে আসবে একটা করে 9 নিয়ে আসবে। আর যদি লক্ষ্য করে দেখবে, আর যদি পৌনঃপুনিক না থাকে তার জন্য একটা শূন্য নিয়ে আসবে, বুঝে গেল। তাহলে এটাকে আমরা কী করবো না, নিচেই আমাদের পৌনঃপুনিকের জন্য একটা 9 এবং এই একটার জন্য একটা শূন্য চলে আসবে, আর উপরে যেটা ছিল সেটা আমরা লিখে দেবো। যেমন এখানে কত ছিল 16 ছিল, কিন্তু এই একটা তো আমাদের পৌনঃপুনিকে ছিল না, তাহলে এই একটাকে আমাদের কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, যেটা আমাদের পৌনঃপুনিকে নেই সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা কত এসে দাঁড়ালো 15/90। এটাকে যদি তুমি ভাগ করো 5 বাই কত হবে 15 6 90, 1/6, তাই তো। এটা অ্যাকচুয়ালি হলো। এবার 1/6কে যদি তোমরা ডিভাইড করে দেখো 6 এটা 1 মনে করো, তাহলে এটা 0 পয়েন্ট, তার জন্য একটা শূন্য চলে এলো, তাহলে 6 1 6 4 চলে এলো, তাই তো। আবার দশমিকের জন্য শূন্য চলে এলো, 6 6 36, আবার দেখো সেই 4 ফিরে আসবে এবার, তাই তো। আবার 6 6 36, তাই তো, আবার 4 ফিরে আসছে, বুঝে গেল। তাহলে এই একটা দেখো থেকে গেল জাকার, তাই শুধু 6টা রিপিট হতে থাকবে, শুধু 6টা রিপিট হতে যাচ্ছে। এটাকে আমরা লিখতে পারি 0.16 এর মাথায় পৌনঃপুনিক, যেহেতু 6টা রিপিট হচ্ছে 1টা থেকে যাচ্ছে যেমন তেমন, বুঝে গেল। একই রকমভাবে যদি এটা থাকে লক্ষ্য করে দেখবে যে 0.0027 এখান থেকে এখানে, মানে এই তিনটে সংখ্যা রিপিট হতে যাবে, তাই তো। এই জিরোটা রিপিট হচ্ছে না, তাহলে আমরা কি বললাম যতগুলো মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো 9 নিয়ে আসবো, তাহলে তলায় আমার কতগুলো 9 আসবে, দেখো 3টের মাথায় পৌনঃপুনিক আছে 1 2 3, তাই তো। আর একটা মাথায় নেই, তাই তো, তার জন্য কি আসবে একটা 0 আসবে। আর এখানে কত আসবে উপরে 0027 - 0, এটা এই দুটো লেখা না লেখা একই ব্যাপার। 27 মানে 0, অ্যাকচুয়ালি কত আসবে 27/9990। এটাকে আমরা কি লিখতে পারবো না 3/110 এরকম টাইপ, তাই তো। এবার দেখো এটাকে আবার 3 দিয়ে ভাগ যেতে পারে, যে 1 কত আসবে, এটা 3 3 9 2 11 3 7 21 এরকম টাইপের আসবে, ঠিক আছে। এবার দেখো লক্ষ্য করবে যে এই জিরোটার জন্য আমরা শূন্য আনলাম না, কিন্তু এই জিরোটার জন্য আমরা শূন্যটা নিয়ে এলাম, কারণ এখানে পৌনঃপুনিক ছিল না, এখানে তো পৌনঃপুনিক ছিল না, কিন্তু এই জিরোটার জন্য আনলাম না কেন, কারণ এই জিরোটা আমাদের কোনো কাজে না, এটাকে জাস্ট আমরা সাজানোর জন্য লিখি, বুঝে গেল। যেহেতু এটা আমাদের অ্যাকচুয়ালি এটার পার্ট না, এটা যেহেতু সাজানোর জন্য এনেছি সেই জন্য এই জন্য আমরা শূন্যটা আনলাম না, কিন্তু এটা আমাদের সাজানো পার্ট নয়। এটাকে যদি আমরা খেয়ে দিই সংখ্যাটা আরেকটু এগিয়ে যাবে, তাই না, তাহলে অ্যাকচুয়ালি সেটা সংখ্যাটা আর বড় হয়ে যাবে। যদি আমরা এটা 0.027 লিখি, দেখো এটা অ্যাকচুয়ালি কিন্তু এর থেকে বড়, তাই না। তুমি এই জিরোটাকে তুমি হটাতে পারো না, কিন্তু এটাকে তুমি খেয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝে গেল। এবার দেখো আমি একটা জটিল নিলাম, যে যদি আমরা জটিল নিই যে 5.0081 যদি নিই, শুধুমাত্র 81 মাথায় পৌনঃপুনিক আছে। দেখো আমাদের কটা মাথায় পৌনঃপুনিক আছে, দুটো মাথায়, তাই জন্য তলায় কটা আসবে, দুটো 9 আসবে। আর এখানে দেখো কতগুলো মাথায় পৌনঃপুনিক নেই, 1 2 3 তিনটের মাথায় পৌনঃপুনিক নেই, তাই তো। তাহলে যেহেতু তিনটের মাথায় পৌনঃপুনিক নেই, যেহেতু তিনটের মাথায় পৌনঃপুনিক নেই, বাট এই যে তোমার এটা দশমিকের এদিকে আছে, দশমিকের এদিকে যতগুলো থাকবে লক্ষ্য করে দেখবে, দশমিকের এদিকে যতগুলো থাকবে তার জন্য
আমরা অ্যাকচুয়ালি যে তলায় যেটা সে পার্টটা শুধুমাত্র দশমিকের এইদিকের জন্য করবো, এদিকের জন্য কিন্তু করবো না, বুঝতে পারলে? এদিকে যা থাকবে এদিকের জন্য কিন্তু করবো না, এদিকের জন্য করবো। দেখো দুটো ঘরের জন্য আমরা কী করলাম, দুটো পূর্ণগুণিকের জন্য আমরা দুটো 9 নিয়ে এলাম, তাই তো? দুটো পূর্ণগুণিকের জন্য দুটো 9 নিলাম এবং দুটো আমাদের পূর্ণগুণিক ছিল না, তার জন্য দুটো 0 নিয়ে এলাম। এবার দেখো টোটাল সংখ্যাটা কত হবে, আমরা দশমিক যদি না লিখি, দেখো 50081 এটা আমার সংখ্যা টোটালটা। এবার এটা থেকে যতদূর দশমিক ছিল না, পৌনঃপুনিক ছিল না, সেটা আমাদের লিখতে হবে, বাদ দিতে হবে সেটাকে। এখান থেকে আমার বাদ কোনটা যাবে, দেখো এখান থেকে এতদূর আমাদের পৌনঃপুনিক ছিল না, তাহলে -500, লক্ষ্য করে দেখো এটা যত হবে তত, তাই তো? এটা অ্যাকচুয়ালি বেরোবে আমাদের গিয়ে 49581/9900। বেশ, এরকম টাইপের আরও দু একটা করি, তাহলে আমাদের 49581909900। বেশ, এরকম টাইপের আমরা আরও দু একটা যদি উদাহরণ নিই, দেখো আমরা বুঝতে পারবো আলটিমেটলি জিনিসটা কী বলতে চাইছে, বা কী দশমিক আমরা কীভাবে পৌনঃপুনিক আমরা কীভাবে তুলছি সেটা সম্পর্কে আমরা ঠিকঠাকভাবে জানতে পারবো। দেখো লক্ষ্য করো, আমি একটা সংখ্যা নিলাম 52.63751। এখানে 7 এবং 1 আমাদের পৌনঃপুনিক আছে, মানে কি এটা রিপিট হবে, তাই তো? আর আমাদের দশমিকে আগে কটা বলা আছে দেখবে, লক্ষ্য করবে 5টা, তাই তো? তাহলে যেহেতু 52.63751 এটা ছিল আমাদের, তাহলে দেখো এর আর এর এই তিনটের মধ্যে অ্যাকচুয়ালি মাঝেটা না দিলে আমাদের কোনো অসুবিধা হয় না, তাই তো? মাঝেটা না দিলে আমরা বুঝতে পারি যে এই তিনটে সংখ্যায় 751, এই তিনটে সংখ্যা কি আমাদের বিরোধ হতে যাচ্ছে, তাই তো? এই তিনটের জন্য আমরা কী করবো, তিনটে 9 নিয়ে আসবো। তাহলে আমাদের তলায় কটা 9 আসবে, 9 9 আর 9। আর দশমিকের পরে দেখো এই দুটো ঘরে আমাদের পৌনঃপুনিক নেই, তাহলে এই দুটো ঘরের জন্য কী করবো, আমরা দুটো 0 নিয়ে আসবো। এবার আমরা যদি দশমিকটা তুলে দিই, তাহলে টোটাল সংখ্যাটা আমাদের কী দাঁড়াবে, 526751 এটা দাঁড়াবে। এবার এখান থেকে দেখো আমাদের যতদূর পৌনঃপুনিক নেই, দেখো এই এতটা কী করতে হবে আমাদের, 5263 যেটা সেই সংখ্যাটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এটাকে আমাদের ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করে ফেললাম, বুঝা গেল? আর যদি আমরা একটা নিই, দেখো লক্ষ্য করবে যে আরও যদি আমরা উদাহরণ নিই, লক্ষ্য করবে যে দেখো যদি আমরা এইগুলো উদাহরণগুলো নিই, লক্ষ্য করবে যদি এটা আমরা নিই 0.163, দেখো এখানে কি 163টা রিপিট হতে যাবে, তাই তো? তাহলে এখানে 0.163 এই 3-এর মাথায় এবং 1-এর মাথায় পৌনঃপুনিক আছে, মানে কি এই যে 163 এটা রিপিট হতে যাবে, মাঝেটা না দিলে কোনো অসুবিধা নেই বলেছি আমরা। এটার সঙ্গে আমরা কি লিখতে পারবো, 0.163, তাই তো? এইভাবে চলতে থাকবে। এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কীভাবে, দেখো এটা এখানে তিনটে মাথায় কিন্তু অ্যাকচুয়ালি পৌনঃপুনিক রয়েছে, তাহলে তিনটে মাথায় পৌনঃপুনিক থাকার জন্য কটা 9 আসবে, আমাদের তিনটে 9 আসবে, তাই তো? তাহলে 163/999। যদি আমরা টোটাল সংখ্যাটা লিখতে যাই, এখানে 0 সাজানোর জন্য লেখা হয়, কোনো অসুবিধা নেই, তাহলে এটাই আমাদের অ্যাকচুয়াল পৌনঃপুনিকটা উঠে গেল। এবার যদি আমরা 3.14 সেকেন্ড নাম্বারটা যদি নিই, 5 নাম্বারটা 3.14 দুটোর মধ্যে পৌনঃপুনিক যদি থাকে, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কি 3.141414 এরকম যাচ্ছে, তাই তো? তাহলে দেখো আমাদের পৌনঃপুনিক কটা আছে দুটোর মধ্যে, তাহলে দুটো 9 আমাদের চলে এলো, তাই তো? এবার দশমিকের পরে লক্ষ্য করো, দশমিকের পরে কিন্তু আর কোনো সংখ্যা নেই যাদের মধ্যে পৌনঃপুনিক নেই, তার জন্য কিন্তু আমরা আর 0 আনবো না, বুঝে গেল? এবার আমাদের টোটাল সংখ্যাটা কত হবে, 314। এবার আমাদের পৌনঃপুনিক নেই কটায়, কতদূর পর্যন্ত পৌনঃপুনিক নেই, দেখো জাস্ট 3-এর পৌনঃপুনিক নেই, তাহলে এখান থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে, এখানে 311/99, বুঝে গেল? ঠিক আছে, মোটামুটি এটাই আমাদের সাধারণত নাম্বার সিস্টেম পর্যন্ত ছিল। এখানে একটা দেখো, এখানে একটা আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা একটা পেলাম, দেখো জিরো সংখ্যাটা কি, জিরো সংখ্যাটা দেখো অখণ্ড সংখ্যা, যেহেতু হোল নাম্বার পড়ে যাচ্ছে, হোল নাম্বার ইংরেজি অখণ্ড সংখ্যা, এবং ইন্টিজারও পড়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা, এবং এটা মূলদ সংখ্যা রেশনাল নাম্বার, এবং কি এটা বাস্তব সংখ্যা তো অবশ্যই বটে, এই নাম্বারটা পড়ছি, কিন্তু অমূলদ সংখ্যা নয়, বোঝা গেল? এরকম টাইপের কোশ্চেন করতে পারে। ঠিক আছে, নাম্বার সিস্টেম মোটামুটি একটা জিস্ট দেওয়া হলো, দেখো কতটা বুঝতে হচ্ছে।